হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে বিকেল পর্যন্ত কি করেছি সেই ব্লগটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটি সবার ভালো লাগবে আর অনেক এনজয় করবেন। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রুমটাকে ক্লিন করে নিতে হয়। সব সময় কিন্তু এই কাজটাই সবারই করে নিতে হয়। তো আমিও কিন্তু আজকে সেই কাজটা করে নিচ্ছি। এখন ডাইনিংটাকে ক্লিন করে নিচ্ছি। Round and round we go, losing self-control. I keep telling myself, but I don't wanna let you know. Is this what we become? Strangers on the run, looking for something, chasing the sun. All the তো প্রথমে আমি ডাইনিংটাকে ক্লিন করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। সেদিন আমি আর ব্লগটা অন করিনি, এটা ছিল তারপরের দিন বিকেলবেলা। তো বিকেলবেলা আজকে একটা কেক তৈরি করব, সেজন্য আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি। আর আজকের ব্লগটা আমি আগামী দিন দুপুর পর্যন্ত করেছি, দুপুরের লাঞ্চ পর্যন্ত। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর স্পেশালি কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেক দিন ধরেই খাওয়া হয় না। তো ব্লগটা দেখতে থাকুন, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি ডিম দিয়েছি 3টার মতো, তার সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। ডিম আর চিনিটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অবশ্য চিনিটা গলে যেতে হবে, গলার পরে কিন্তু এক এক করে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। আর সব সময় কেক তৈরি করার সময় কিন্তু শুকনো উপকরণগুলো ছেলে নিতে হয়। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। কেকটা আমি বেশ বড় তৈরি করব সেজন্য। আর পরিমাণে কিন্তু আমার কাপটা অনেক ছোট, সেজন্য বলতেছি 3 কাপ, কিন্তু 3 কাপই নিয়েছি। পরিমাপে অনেক কম হবে এখানে বড় কাপের চেয়ে। তো আমি আজকে আটা দিয়ে কেকটা তৈরি করতেছি। খুবই সুন্দর হয় আটা দিয়ে তৈরি করলে। অনেকে আছে যে ময়দা দিয়ে তৈরি করতে হবে, সেটা না, আটা দিয়েও কিন্তু কেক তৈরি করা যায়। তো যাই হোক, আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং সোডা আর হাফ টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। পাউডারের সাথে দিয়ে এখন আমি ছেলে নিচ্ছি ভালোভাবে। আর আমি ময়দা দিয়ে ট্রাই করেছি অনেকবার, আটা দিয়েও ট্রাই করেছি, ভালো লেগেছে খেতে। তো আটা দিয়ে খেতে কিন্তু একদমই খারাপ লাগে না। আজকে আমি ট্রাই করব, আপনারা অবশ্য দেখবেন কেকটা কত সফট হয় আর খেতেও ভালো লাগে। তা আমার এখন শুকনো উপকরণগুলো ছালা হয়ে গিয়েছে। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে দেব। এই রেসিপিটা আমি আর অনেকবার শেয়ার করেছি, সেটা চকলেট কেক ছিল মালয়েশিয়াতে। আজকে আমি ভ্যানিলা ফ্লেভারে অ্যাড করে তারপর আজকের কেকটা তৈরি করব। ভ্যানিলা এসেন্সটা থাকবে ভ্যানিলা ফ্লেভার, সেটা দিয়ে করলেও খেতে ভালো লাগে, মানে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো কোকো পাউডার দিয়ে করলেও কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। যেহেতু আমার কাছে আজকে কোকো পাউডার ছিল না, সেজন্য আমি ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে তৈরি করতেছি। তো এখন আমি অল্প অল্প পরিমাণে লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আমি 1 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এখন আরেকটু ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটা কেকের মোল্ড নিয়েছি। মোল্ডটা অবশ্য আমি যমুনা মার্কেট থেকে কিনেছিলাম, একদমই বাজে কোম্পানি, ভালো পড়েনি। তো আমারটাও কিন্তু ভালো পড়েনি। আজকে আমি যেটা তৈরি করতেছি, এটার মধ্যে যখন কেকের ব্যাটারটা দেওয়া হয় তখনই কিন্তু নিচ থেকে পড়ে যায়। তো আমার কাছে ভালো লাগেনি অবশ্য এটা। তারপরেও কিছু করার নেই, এখন ঠেকাতে এটা তৈরি করতে হচ্ছে। তা আমি এখানে একটা A4 পেপার নিয়েছি আজকে। আমার কাছে বেকিং পেপার ছিল না, তো এটা দিয়েও কিন্তু তৈরি করা যায়। A4 পেপার দিয়ে তৈরি করলে কোনো সমস্যা হয় না, একটা পেপার হলেই হয়। সেটার মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে তারপর ব্যাটার দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা কিন্তু উপর থেকে একটু ঢালতে হবে। তারপর যে বাবলগুলো উঠেছে সেই বাবলগুলো আমি একটু এইভাবে করে নিব। তারপর বাবলগুলো যখন চলে যাবে তখনই কিন্তু আমি ওভেনটাকে অন করে দেব।
তা আজকে আমি ওভেনে তৈরি করতেছি। আপনারা চাইলে এটা চুলাতেও তৈরি করতে পারেন। একটা হাঁড়িতে দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচ করে 40 মিনিটের জন্য রেখে দিবেন বা 1 ঘন্টার জন্য। তাতেই কিন্তু কেকটা হয়ে যাবে। তো আমি ওভেনে দিয়ে দিচ্ছি 150 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিব, এটা টাইমটা হবে 40 মিনিটের জন্য দিব। ওভেনে তৈরি করলে 40 মিনিট কি 50 মিনিট এরকম প্রয়োজন হয়। তো আমি 40 মিনিটের জন্য দিয়েছি। তো ফিরে আসবো 40 মিনিট পর। আর 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি বের করে নিচ্ছি, তারপর রেখে দেবো সাইডে ঠান্ডা হওয়ার জন্য। কেকটা যখন ফুল ঠান্ডা হয়ে যাবে তখন আমি কেটে দেখাবো আপনাদের আটা দিয়ে কত সুন্দর কেক তৈরি হয়। আর আজকে কেকটা তৈরি করার সময় আমি A4 পেপার দিয়েছি, সেটা কোনো সমস্যা হয়নি। তো যে কোনো পেপার দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়। আর কেকটা দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে, আমি এটা ধরতেই পারতেছিলাম না। মনে হচ্ছে যে হাত থেকে ভেঙে পড়ে যাবে, এত নরম হয়েছে কেকটা। তো আমি একটু কেটে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর সেম ওয়েতে কিন্তু আপনারা তৈরি করে তারপর আবারও ওভেনে দিয়ে এটাকে ড্রাই কেক তৈরি করতে পারেন। খুবই সুন্দর হয় কিন্তু, একদম পাতলা পাতলা করে কেটে। আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে তারপর কিন্তু ড্রাই কেক তৈরি করা যায়। তো আজকে আমি কিছুই তৈরি করব না, শুধু কেক তৈরি করেছি আমাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কেকটা যখন হাত দিয়ে ধরতেছি তখনই কিন্তু 2-1 টুকরা ভেঙে গিয়েছে। তো আমি একটা প্লেটে নিয়ে তারপর এগুলো ড্রাই কেকের শেপে তৈরি করে নিচ্ছি, তো কেটে নিচ্ছি। আর আমাদের বাসায় যখনই কেক তৈরি করা হয় তখন কিন্তু সাথে সাথে কেক শেষ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন সবাই নিয়ে কিন্তু কেক খেয়ে নিচ্ছে, আমার কাছেও ভালো লাগতেছে খেতে। তো আজকে আমি আটা দিয়ে তৈরি করেছি কেকটি। আপনারা কিন্তু অবশ্য আটা বা ময়দা দিয়ে তৈরি করবেন, খেতে খুবই ভালো লাগে। আটা দিয়ে তৈরি করলে ঠিক ময়দার মতোই কেকটা হয়, কোনো খারাপ লাগে না খেতে, বোঝাই যায় না যে এটা আমি আটা দিয়ে তৈরি করেছি। তো এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, সবাই মিলে এখন খেয়ে নিব। আজকের কেকটা অনেক ইয়ামি হয়েছে, তোমরা সবাই ট্রাই করবে, তাহলে ভালো লাগবে। তো আমি যখন ভয়েস রেকর্ড করতেছিলাম তখন শালীন চাচ্ছে কথা বলবে, তাই বললাম যে তুমি কি বলবে বলো। ও খুব সুন্দরভাবে কিন্তু বলেছে। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তার জন্য এখানে আমি লাউ কেটে নিয়েছি। সবজিটা অবশ্য আমি এখানে হাফ পরিমাণে দিয়ে দেব খিচুড়িতে, আর হাফ পরিমাণে আমি চিংড়ি দিয়ে রান্না করব লাউটা। তো সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি চাল নিয়েছি, এটা নিয়েছি পোলাওর চাল। তার সাথে সম পরিমাণ নিয়েছি ডাল, আমি এখানে মসুর ডাল, তার সাথে নিয়েছি মুগ ডাল। দুইটা ডালকে ভালোভাবে মিক্স করে চালের সম পরিমাণ নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে এখন একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এক এক করে সবজিগুলো অ্যাড করব। আমি তেমন বেশি সবজি নিইনি, আজকে শুধু লাউ আর আলু দিব, তেমন বেশি সবজি ছিল না আমার কাছে, সেজন্য দিতে পারিনি। তো এটার মধ্যে সবজি অ্যাড করলে খেতে খুবই ভালো লাগে। আর গরুর মাংস রান্না করব আজকে। তো পাতলা খিচুড়ি যে গরুর মাংস কিন্তু বৃষ্টির সিজনে খেতে খুবই ভালো লাগে। আজকে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, তাই ওর আব্বু বললো আজকে খিচুড়ি রান্না করার জন্য। তা আমি প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট 2 টেবিল স্পুন পরিমাণ, তার সাথে দিয়েছি বড় সাইজের 2টা আলু। আর লাউ দিয়েছি আমি এখানে 2 কাপ পরিমাণ, 5-6টি কাঁচামরিচ দিয়েছি। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, যেহেতু আমি লাস্টে খিচুড়িটা বাগার দিব সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আরও লাগবে। আর এখানে আমি 4 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিলে খেতে ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘি। আর সাথে দিয়ে দেবো আমি সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার 1 টেবিল স্পুন পরিমাণ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। আর 1 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি মরিচের পাউডার, হাফ কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল। তার সাথে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়েছি ধনিয়ার পাউডার। এখন আমি 4-5টা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 2-3 টুকরা দিয়েছি দারচিনি। এতটুকু মশলা দিয়ে এখন আমি খুব ভালোভাবে চালটাকে কষিয়ে নেব 5-6 মিনিটের জন্য। চালটা অবশ্য ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কোনো পানি না থাকে, তারপর আমি পানি অ্যাড করব। এখন অনবরত নাড়তে থাকবো আর এটাকে কষিয়ে নেব। এখনই কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসতেছে, যেহেতু আমি ঘি আর সরিষার তেল একসঙ্গে মিক্স করে দিয়েছি সেই জন্য। তার মধ্যে পোলাওর চালের গ্রানটাও কিন্তু অন্যরকম আসে, খেতে খুবই ভালো লাগে আসলে আমাদের বাংলাদেশি পোলাওর চাল। আর সবসময় একটু বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আর গতকালকে ব্লগে যে আপুটাকে দেখিয়েছিলাম সেই আপু আজকে খিচুড়ি রান্না করেছে অবশ্য।
তো আপু বলল যে আপুর সঙ্গে আমার মনের অনেক মিল, সেজন্য আপু আজকে খিচুড়ি রান্না করেছে, গরুর মাংস ভুনা করেছে, আমিও ঠিক সেম করতেছি। তো আসলেই কিন্তু মানুষ মানুষকে এতটা ভালোবাসে, না দেখে না বুঝে সেটা কিন্তু কথা না বলে কিছুতেই বোঝা যায় না। আসলে মানুষের ভালোবাসাটা এমন একটা জিনিস, শুধু রক্তের বন্ধনই শুধু ভালোবাসা যায় না, অন্য কাউকে কিন্তু অনেক আপন করে নেওয়া যায়। আপুকে কিন্তু আমি অনেক আপন করে নিয়েছি, আসলে কি বলবো, সারাক্ষণ শুধু আপুর কথাই আমি চিন্তা করি। আর আপনারা গতকালকে অনেক সুন্দরভাবে কমেন্ট লিখেছেন, সবাই বলেছেন আপুর জন্য দোয়া করতেছেন, তারপর বেবিটার জন্য দোয়া করতেছেন। আসলেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানালে অনেক ছোট হয়ে যাবে, আসলে আপনারা আমার পাশে এভাবে সবসময় আছেন, আগামীতেও থাকবেন। তো আমি লাস্টে কিন্তু ওটা খুব ভালোভাবে কষানোর পর চাউলটাকে এখন আমি যতটুকু পরিমাণ পানি ইচ্ছে ততটুকুই দিয়েছি, যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে সেই জন্য ইচ্ছে মতো কিন্তু পানি দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। পানি দিয়ে আমি খিচুড়িটাকে ঢেকে রাখবো। আর অন্য চুলায় আমি লাউটাকে বসিয়ে দিচ্ছি, আজকে লাউ চিংড়ি রান্না করব। এটা অবশ্য আমি বিকেলের জন্য করতেছি, আর দুপুরের জন্য করতেছি খিচুড়ি আর গরুর মাংস। আর এটা হচ্ছে আমাদের বিকেলের খাবার হবে, লাউ ভর্তা আর ভাত হবে। আর রান্নাঘরে যেহেতু প্রচুর গরম, সেজন্য কিন্তু রান্নার প্রিপারেশন সকালবেলা নিলেই ভালো হয়। বিকেলে কি খাবো আমরা, নাস্তা তো হবেই, হালকা পাতলা নাস্তা বাচ্চাদের জন্য তৈরি করব বা আমরা চা খেয়ে নেব। তো যাই হোক, এখানে আমি চিংড়ি নিয়েছি 10-12টির মতো, চিংড়িগুলোকে একটু টুকরা করে কেটে নিয়েছি। লাউ দিয়ে কিন্তু ছোট চিংড়ি খেতে খুবই ভালো লাগে, তো আমার কাছে ছিল না, বড় চিংড়ি ছিল, সেজন্য বড়টা দিয়ে রান্না করতেছি। প্রথমে আমি চিংড়িটাকে একটু ভেজে নিয়েছি, তারপর আমি চিংড়ির মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি, তার সাথে দিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার। লাউর কারিতে কিন্তু হলুদের পাউডারটা একদম কম পরিমাণে দিতে হয়, তাতে কিন্তু লাউর কালারটা খুব সুন্দর আসে। এখন আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর অলরেডি পানিটা বলক চলে এসেছে, এখন আমি লাউগুলো অ্যাড করে দিব। তো লাউটাকে একটু নাড়াচাড়া করার পর আমি ঢেকে রাখবো, আমি আর কোনো মশলা অ্যাড করব না। যখন লাউটা ফুল সিদ্ধ হয়ে যাবে বা পানিটাও একটু শুকিয়ে আসবে, তখন আমি লাউটাকে বাগার দিয়ে দিব। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু বাগার দিয়ে দিব। যেহেতু আমি বাগার দিয়ে কীভাবে সেটা শ্যুট করব না, সেজন্য বলে দিলাম। রসুন কুচি অবশ্যই দিতে হবে, তাতেই কিন্তু লাউর ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। আর অন্য চুলায় যে খিচুড়িটা আমি বসিয়েছিলাম সেটা কিন্তু অল্প সিদ্ধ হয়েছে, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। যেহেতু এটা পাতলা খিচুড়ি হবে, এটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হতে হবে আর একটু পাতলা থাকতে হবে খিচুড়িটা, খেতেও খুব ভালো লাগবে। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আবারও আমি অ্যাড করে দিব পানি। তো অবশ্য কিন্তু ধাপে ধাপে পানি দিতে হবে। তো আমি দিয়ে দেব গরম পানি। আর এখন আমি হাঁড়িতে ফুল করে পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এই খিচুড়িটা রান্না করার সময় আজকে 3বার পানি দিয়েছি, সম্পূর্ণ গরম পানি আমি অ্যাড করেছি। এখন জাস্ট একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চাউলটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি, যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণই কিন্তু পানি অ্যাড করে চাউলটাকে সিদ্ধ করে নিতে হবে। তো এইদিকে আমি কিছু ডিম সিদ্ধ করেছিলাম, সেগুলো এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমার খিচুড়িটা টোটালি সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কীরকম পাতলা রেখেছি খিচুড়িটা। যেহেতু এটা পাতলা খিচুড়ি, এটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে। তো হাঁড়িটা আমি নামিয়ে এখন বাগার দিয়ে দিচ্ছি খিচুড়িটাকে। আমি এখানে পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ পরিমাণ, এখন জাস্ট একটু নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। আর অবশ্য খিচুড়ি বাগার দিতে হবে, বাগার দেওয়ার পর কিন্তু খিচুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমার বাচ্চারা কিন্তু পাতলা খিচুড়ি কখনো খায়নি, ওরা খেতে পছন্দও করে না। তো আজকে তৈরি করেছি, সবাই খুব সুন্দরভাবে খেয়েছি। বিশেষ করে আমি টেনশন করেছি শালীনের জন্য যে ও খাবে না, মাশাল্লাহ ও খুব সুন্দর খেয়েছে। তো লাস্টে আমি গরুর মাংসটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা তো হাতে মাখিয়ে বসাবো, সেটা সবাই জানেন। সবসময় আমি একটু ইজিভাবে রান্না করার চেষ্টা করি আসলেই। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, সয়াবিন তেল, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর গরম মশলা, হলুদের পাউডার, মরিচের পাউডার, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে বসিয়ে দেবো। আর আজকে আলু দিয়ে ঝোল কারি করবো একটু, তেমন বেশি ঝোলও থাকবে না আবার পাতলাও থাকবে না, ওরকম পর্যায়ে কিন্তু আজকে রান্না করব।
আর দেখতেই পাচ্ছেন বাহিরে রিমিঝিমি বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হয় তখনই ওর আব্বু বলবে যে আজকে খিচুড়ি রান্না করতে হবে। আসলে আমি কোনো প্রিপারেশন নিইনি আজকে খিচুড়ি রান্না করব। তাহলে আমি গতকালকে রাতেই কিন্তু গরুর মাংস নামিয়ে রাখতাম। আজকে যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠেছি, আমার মাংসগুলো ভিজতে অনেক সময় লেগে গিয়েছে। আর শালীনকে দেখতেই পাচ্ছেন, ও আমাকে খুঁজতেছে যে তুমি কোথায় গিয়েছো। আমি কিন্তু এই বেলকনিতে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টি শ্যুট করলাম। আর দেখতেও ভালো লাগতেছে, বৃষ্টি পড়তেছে। আর আমাদের নিচে অনেকেই কাজ করে, সেখান থেকে কথা শোনা যাচ্ছে। আমরা একটু দাঁড়িয়ে দেখতেছি। নিচে অবশ্য সবজির বাগান করেছে ওরা। তো এই ফাঁকে ফাঁকে আমি গরু মাংসটাকেও নেড়ে দিচ্ছি আর আম্মুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলতেছি। আর শালীনকে দেখতেই পাচ্ছেন, ও বারবার দুষ্টুমি করতেছে আর আমাকে খুঁজতেছে তুমি কোথায়। আমি ক্যামেরা যখন ওকে একটু শ্যুট করি তখনই ও দুষ্টুমি শুরু করে দেয় আসলে। আর ক্যামেরার সামনে ইদানিং ও আসতে চায়, ও বলতে চায়, কথা বলতে চায়, অনেক পাকা পাকা কথা বলতে চায়। তো যাই হোক, আজকের ব্লগেও একটু কথা বলেছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। বাংলাদেশে এসে আমরা আটকে পড়েছি, আপনাদের দোয়া আমার অনেক অনেক প্রয়োজন। তো হাতে সব কাজ শেষ করে এখন আমরা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে খেয়ে নিচ্ছি। আসলে আজকের খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছে, আপনাদের নিয়ে খেতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো বিকেল টাইমে বাচ্চাদের নিয়ে বসে এখন একটু টিভি দেখতেছি। আজকের ব্লগটি এ পর্যন্তই, আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।